সো ইস্টবেঙ্গলের এই 2024 বছরটা শুরু হয়েছিল হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে, যে ম্যাচটা ইস্টবেঙ্গল জিতেছিল, সুপার কাপের ম্যাচ ছিল। আর বছর ইস্টবেঙ্গলের শেষ হলো হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই, যে ম্যাচটা ইস্টবেঙ্গল 1-1 গোলে ড্র করলো। এগিয়ে গিয়েও একদম শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল গোল কনসিড করে এবং সেখান থেকে কোথাও একটা ফ্রাস্ট্রেটিং ড্র ইস্টবেঙ্গলকে আজকে হজম করতে হলো। হায়দ্রাবাদ শেষকালে অবধি এসে যে ধরনের ফাইটটা জারি রেখেছিল, যেভাবে ওরা অ্যাটাক তুলছিল এবং ফাইনালি যে বিউটিফুল একটা গোল করেছে, সেই নিরিখে তো ইস্টবেঙ্গল এই ড্রটা ডিজার্ভ করেন এরকম বলবো না, বাট দিস ইজ আ ভেরি ফ্রাস্ট্রেটিং ড্র। অ্যান্ড অবভিয়াসলি রেফারির যা ডিসিশন ছিল সেই নিরিখে দেখতে গেলে, আমি যদি এখানে হায়দ্রাবাদের খেলাটাকে একটা সাইডে সরিয়ে রাখি আর যদি বলি যে রেফারির ডিসিশনের নিরিখে এই ম্যাচের এই রেজাল্ট কি ইস্টবেঙ্গল ডিজার্ভ করে, তাহলে ডেফিনেটলি না। কারণ রেফারি যদি ঠিকঠাক ডিসিশন নিতে পারতেন, তিনি যদি নিজে ঠিকঠাকভাবে ভাবতে পারতেন যে এখানে অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কী হয়েছে এবং তার ডিসিশনটা ইস্টবেঙ্গলের ফেভারে যেত, তাহলে ইস্টবেঙ্গলের এই রেজাল্ট কিন্তু হতো না। সামহাও ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে ফিরে আসতে পারতো। কিন্তু হ্যাঁ, হায়দ্রাবাদ যেভাবে খেলেছে, সীমিত শক্তি নিয়েও যে পারফরমেন্সটা দিয়েছে, সেখানে হায়দ্রাবাদের জন্য যথেষ্ট ভালো ম্যাচ আজকেরটা বলা যেতে পারে। এবার ইন ডিটেলসে ম্যাচটা নিয়ে কথা বলবো, রেফারিং ডিসিশন, সেই ইনসিডেন্ট, সব কিছু নিয়ে ডিটেলসে কথা বলবো এবং ইস্টবেঙ্গল অ্যাকচুয়ালি কোথায় কোথায় পিছিয়ে গেল, কোথায় চান্স এত পাওয়ার পরে কনভার্ট করতে পারলো না এবং ফাইনালি ম্যাচটা ড্র করে ফিরে আসতে হলো, সব কিছু নিয়ে কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে ইস্টবেঙ্গলের স্টার্টিং ইলেভেনটা। কালকের ভিডিওতে এরকমই একটা স্টার্টিং ইলেভেন হওয়ার কথা বলেছিলাম যে ডেফিনেটলি প্রভাত লাকড়া ফিরবে এবং প্রভাত লাকড়া ফিরলে একটা সাইড ব্যাকে ফিরবে এবং সেই ক্ষেত্রে হয়তো আনোয়ার বা লালচুংনুঙ্গা কারো একটা পজিশন বদল হবে। তো দেখা গেল যে আনোয়ারকে এই সেন্টার ব্যাক করা হয়েছে, প্রভাতকে করে দেওয়া হয়েছে রাইট ব্যাক। আমার মনে হয় যে এটা অস্কার ব্রুজোর আজকে প্রথম ঠিক ডিসিশন ছিল না। ভুল ডিসিশন আমি বলবো না, কারণ হায়দ্রাবাদ এমন কিছু করতে পারেনি যে বারবার ইস্টবেঙ্গলের ডিফেন্সটা ওপেন হয়ে গেছে, কিন্তু কোথাও আমার মনে হয় যে লালচুংনুঙ্গাকে সেন্টার ব্যাক পজিশনে পাঠিয়ে আনোয়ারকে রাইট ব্যাকে এবং প্রভাতকে যদি লেফট ব্যাকে রাখা হতো, সেই ক্ষেত্রে যে অ্যাটাকগুলো এডমিলসন কোরিয়া তুলে আনছিল বা অন্তত পক্ষে বাঁদিক থেকে কখনো সখনো সাই গোডার্ড বা চুঙ্গা হামারও উইং সুইচ করে উঠে আসছিল, সেই জায়গাটা বোধহয় অনেক বেশি করে কভার্ড হতে পারতো। আবার এটাও ঠিক কথা যে ডান দিক থেকে কিন্তু আব্দুল রাবি ক্রমাগত লালচুংনুঙ্গাকে বেগ দিয়ে গেছে। তো এটাও একটা ফ্যাক্টর যে এই হায়দ্রাবাদের টিমটা যেমনই অবস্থায় থাকুক না কেন, টিমটাতে কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ার রয়েছে যাদের কিছু করার তাগিদ রয়েছে। যেভাবেই হোক না কেন, ম্যাচের রেজাল্ট যাই হোক, ওরা 5-2 হারতে পারে, ওরা বাজে রেজাল্ট আনতে পারে, এতগুলো ম্যাচ হারা হয়ে গেছে, এত গোল কনসিড করা হয়ে গেছে, বাট ডেফিনেটলি কিছু প্লেয়ার রয়েছে যারা কিছু করে দেখাতে চায়। এই টিমটার মধ্যে সেই প্লেয়ার কিন্তু প্রচুর রয়েছে। এবার ইস্টবেঙ্গলের মাঝমাঠ যা অপশন হাতে রয়েছে সেটা অস্কার ব্রুজো নামিয়েছেন সৌভিকের সাথে জিকসন গোলটা করেছে এবং আমার মনে হয় যে এই গোলটা 99% ডিজার্ভ করেছিল ক্লেইটন সিলভা। ওই জায়গা থেকে অসাধারণ একটা ফ্রি কিক যেটা পোস্টে লাগে, বলটা নিচে ড্রপ খায়, আর একটু পেছনে ড্রপ হলেই গোলটা সেখানে হয়ে যেতে পারতো, বা একটু ভাগ্য ঠিকঠাক থাকতে পারলে বলটা পোস্টে না লেগে ভেতরে ঢুকতে পারতো। যাই হোক, জিকসন বলটা ঠিকঠাক পজিশনে থেকে কনভার্ট করতে পারে গোলে, কিন্তু জিকসনের যে খেলাটা অ্যাকচুয়ালি দরকার, সেই খেলাটা এখনও অবধি খুঁজে পাওয়া যায়নি। অন্তত পক্ষে যেভাবে সৌভিককে কভার করা দরকার, সেই কভারিং কিন্তু আজকে আমি অন্তত জিকসনের খেলাতে দেখতে পাইনি। একটা জিনিস ফিল হচ্ছিল যে জিকসন কি কোথাও ফিটনেসের সমস্যাতে ভুগছে, কারণ সৌভিক ওর থেকে অনেকটা এজে বেশি, অনেক বেশি এই সিজনে অলরেডি ওয়ার্কলোড নিয়ে ফেলেছে, অনেক বেশি গেম টাইম পেয়ে গেছে, তো কোথাও তার একটা ফ্যাটিক আসার কথা। কিন্তু দুজনের পারফরমেন্স দেখে অন্তত বোঝা গেল যে সৌভিক কিন্তু অনেক বেটার শেপে রয়েছে, অনেক ফিটনেস লেভেল হাই রয়েছে, সেটা জিকসনের নেই। এবং সেখানেই কোথাও বারবার করে কিন্তু মাঝ মাঠে যে জ্যামিংটা, যে বল হোল্ডিংটা, সেটা কিন্তু হচ্ছিল না। এবং অবশ্যই ফরওয়ার্ড লাইনে যা অপশন হাতে ছিল, সেখানে ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস, শুরুতে দেখানো হয় যে ডাবল স্ট্রাইকারে গেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি ক্লেইটন সিলভা নাম্বার 10 রোলটা প্লে করছিল এবং দুটো উইং থেকে কালকেই বলেছিলাম যে বিষ্ণু এবং নন্দা স্টার্ট করবে। তবে হ্যাঁ, যে সময়ে মহেশ চেঞ্জে নামলো সেটাও কিন্তু ভাইটাল মুভমেন্ট ছিল। মহেশ আসার পরেও কিন্তু প্রচুর ওপেন হয়েছে গোলমুখ। এবার প্রসঙ্গ হচ্ছে প্রথম গোলটা, সেটা নিয়ে কথা বলেই দিলাম। আর যদি হায়দ্রাবাদের গোলটার কথা বলি, তাহলে এখানে ওই যে পার্টটা যেখানে বললাম জিকসনের ক্ষেত্রে মাঝ মাঠে জ্যামিংটা হচ্ছিল না, মাঝ মাঠে কোথাও একটা খেই হারানো ব্যাপার বারবার করে হচ্ছিল, সেটাই কিন্তু শেষ অবধি ইস্টবেঙ্গল মিডফিল্ড কন্টিনিউ করে গেছে।
ডিফেন্সের সাথে যে প্রপার লিঙ্ক আপটা এটা বারবার ফেল হচ্ছিল, এবং সেখানেই কিন্তু ওরা কম্বিনেশন প্লে করে আলটিমেট গোলটা তুলে আনতে পারলো। একটা লেফট ব্যাক সে উঠে আসছে, সে বক্সের মধ্যে আসছে, তোমার রাইট ব্যাক, তোমার সেন্টার ব্যাক, তারা কিন্তু কেউ ওই জায়গাটাতে ডিফেন্ডারকে কাভার করছে না, ডিফেন্ডারকে চ্যালেঞ্জ করছে না বা তাকে কোথাও সিল্ড করছে না, এবং সে ফ্রিতে এসে ওই জায়গাতে ফিনিশ করে গেল। এবং মনোজ মোহাম্মদ বাঙালি ছেলে, জলপাইগুড়ির ছেলে, ইস্টবেঙ্গলে একটা সময়ে ছিল, ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালোভাবে খেলে উঠেছিল, তারপর বিভিন্ন ক্লাব ঘুরে আপাতত হায়দ্রাবাদ এফসিতে রয়েছে। এবং হায়দ্রাবাদের এই টালমাটাল সিচুয়েশনে যে কটা প্লেয়ার হায়দ্রাবাদ ছেড়ে যায়নি, মানে যারা অন্য ক্লাব পেতে পারতো, যাদের মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে, তার মধ্যে কিন্তু এই মনোজ মোহাম্মদ অন্যতম। এবং আজকে গোলটা করে, নিজের এক্স টিমের এগেনস্টে গোলটা করে কোথাও প্রুভ করলো যে হ্যাঁ, আরও বেশি দিন অবধি, আরও লম্বা রেসের ঘোড়া হিসেবে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে মনোজ মোহাম্মদ থাকবে। ডিফেন্ডিং যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু তার থেকেও বলবো যে ওর আজকের গোলটা অনেক বেশি করে আজকের ম্যাচটা ওর জন্য মেমোরেবল করে রাখবে। এই একটা মুহূর্ত, একটা মোমেন্টের ল্যাপস কোথাও ইস্টবেঙ্গলকে কিন্তু আজকে ভীষণভাবে কস্টলি করে গেল আজকের এই ম্যাচটা। কারণ এর আগে, মানে এই গোলটার আগে কিন্তু অনেক কটা সুযোগ হায়দ্রাবাদ পেয়েছিল, বক্সের মধ্যে বল আসেনি এরকম না, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে আনোয়ার আলী একমাত্র প্লেয়ার যে ম্যাক্সিমাম বলকে ক্লিয়ার করেছে। এই একটা প্লেয়ারকে দেখে কোথাও মনে হয় বারবার যে আলটিমেট জার্সির জন্য খেলছে, আলটিমেট টিমের জন্য খেলছে, তাগিদটা অন্য লেভেলে রয়েছে। সেই তাগিদটা না 90 মিনিট অবধি খুব কম প্লেয়ারের মধ্যে দেখা যায়। খেলছে অনেকেই ভালো, এরকম না যে গা ছাড়া ভাব কারোর মধ্যে রয়েছে, কিন্তু এই একটা প্লেয়ার, এই একটা সিঙ্গেল আনোয়ার আলী রয়েছে যে একটা সেকেন্ড অবধি কোথাও ফোকাসটাকে লস করে না, যেভাবেই হোক না কেন সেই ফোকাস থাকে, এবং তাকে দেখলে মনে হয় যে সামহাও কোথাও একটা আলাদা লেভেলের তাগিদ রয়েছে যে হি হ্যাজ টু পারফর্ম, হি ইজ হিয়ার টু পারফর্ম, যে ওকে খেলাটা খেলতে হবে, এই জন্যই ওখানে রয়েছে। এটা আমি ম্যাক্সিমাম প্লেয়ারের মধ্যে থেকে কিন্তু অন্ততপক্ষে ইস্টবেঙ্গলের এই আপ ডাউন যেমনই সিচুয়েশন হোক না কেন আমি দেখতে পাইনি। মানে এটাতে কারো খারাপ লাগতে পারে, বাট সরি টু সে, যেটা আনোয়ারের মধ্যে দেখা গেছে সেই জিনিসটা অনেক কম প্লেয়ারের মধ্যে অন্তত দেখা গেছে। এটা যদি সবার মধ্যে দেখা যেত, 11টা প্লেয়ারের মধ্যে যদি দেখা যেত না, তাহলে এই যে শেষ অবধি একটা দাঁতে দাঁত চেপে বুক চিতে লড়াই, যে আমার 1-0 একটা স্লাইন্ডার লিড রয়েছে, যেটা জামশেদপুর ম্যাচেও কিন্তু ছিল, সেটা শেষ অবধি হোল্ড করে রাখা, তাহলে কোথাও কিন্তু এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিয়ে বছরটা জয় দিয়ে শেষ করে ইস্টবেঙ্গল শেষ করতে পারত। এবং বছরের প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের এগেনস্টে খেলেছিল, জয় পেয়েছিল। ইস্টবেঙ্গল এই ম্যাচটাও হায়দ্রাবাদের এগেনস্টে খেলে জয় দিয়েই শেষ করতে পারতো। বাট ঠিক আছে, চলো, যেটা হয়নি। এবার হচ্ছে মেন ব্যাপার, সেটা হচ্ছে পেনাল্টি সিচুয়েশন, যে জায়গাতে ক্লেটন সিলভা বলটা যাচ্ছিল চ্যালেঞ্জ করার জন্য, বলটা নেওয়ার জন্য যাচ্ছিল, সেই একই বলে কিন্তু এসে চ্যালেঞ্জ করে আর্শদীপ সিং। দেখো, মুভমেন্ট যেটা প্রথম হয়েছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর্শদীপ কিন্তু হাতে করে প্রথমে বলটা বার করে। বাট সব থেকে যেটা ভাইটাল ইনসিডেন্ট হয়, যে ঠিক এর পরের মুহূর্তে বা সেই মুহূর্তটায় কোথাও যতটা চ্যালেঞ্জ ওর বলের জন্য ছিল, ঠিক ততটা চ্যালেঞ্জ কিন্তু ওর প্লেয়ারের জন্য ছিল। পুরোপুরি প্লেয়ারের গায়ের ওপর ওঠে, ওর যে জুতো স্টাড পুরোপুরি ক্লেটন সিলভাকে গিয়ে হিট করে। এবং এটা আমি জানি রেফারি কীভাবে চোখ এড়িয়ে যান, তার যদি মনে হয়ে থাকে যে ঠিক আছে ও বলের জন্য চ্যালেঞ্জ করেছিল, বলটাকে ফিনিশ করেছে, কিন্তু প্লেয়ারও বলের জন্য যাচ্ছিল, সেও ফাউল্ড হয়েছে, আমি এখানে প্লেয়ারকে ইয়েলো কার্ড দেখিয়ে সাবধান করব এবং পেনাল্টি দেবো। ঠিক আছে, পেনাল্টি দিয়ে দিলাম, আমি গোলকিপারকে কোনো কার্ড দেখালাম না, যে ঠিক আছে ও বলের জন্য গেছিলো, বলটা 50-50 সিচুয়েশন ছিল, বলটাকে ক্লিয়ারও করতে পেরেছে, আবার প্লেয়ারকেও ফাউল করেছে। কারণ উল্টো দিকের ফরওয়ার্ডও কিন্তু বলের জন্য যাচ্ছে, উল্টো দিকের ফরওয়ার্ডও কিন্তু বলটা পেরে সেও গোলটা করতে পারতো। 1:1 সিচুয়েশন ছিল, এই জায়গাতে দাঁড়িয়ে তিনি শুধুমাত্র পেনাল্টি দিয়ে ছেড়ে দিতে পারতেন, যে পেনাল্টি দেওয়া হলো, প্লেয়ারকে কোনোভাবে কশন করা হবে না। কিন্তু এখানে যদি আমি বিদেশি ফুটবলের বিভিন্ন রেফারেন্স দেখি, তাহলে দেখব যে গোলকিপার যখন এই ধরনের চ্যালেঞ্জে যাচ্ছে এবং সেখানে 1:1 সিচুয়েশন এবং দুজনের মধ্যে যে কেউ বলটা পেতে পারতো এবং ওই ধরনের ফাউল হচ্ছে, সেখানে কিন্তু অনেক সময় দেখি আমরা একটা প্লেয়ার সে ডিরেক্ট একটা রেড কার্ড পাচ্ছে এবং একটা পেনাল্টি অপোনেন্ট প্লেয়ার কিন্তু পাচ্ছে। বাট রেফারি তিনি কী করলেন, তিনি কিচ্ছু করলেন না, না তিনি হায়দ্রাবাদের পক্ষে কোনো ধরনের ভার্ডিক্ট দিলেন যে ঠিক আছে গোলকিপার বল ক্লিয়ার করে দিয়েছিল, বলটা অলরেডি মাঠের বাইরে বেরিয়ে চলে গেছিলো, ওখান থেকে খেলাটা শুরু হবে না, থ্রো ইন থেকে শুরু হবে, তিনি দেননি।
তিনি ইস্টবেঙ্গলের পক্ষে ডিসিশন দেননি। তিনি কি করলেন? তিনি পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। তার লাইন্সম্যানের সাথে কথা বললেন। ফোর্থ অফিসিয়াল জামিল ছিল। আর এই রেফারিকে সম্ভবত আজকে প্রথম দেখলাম। লাইন্সম্যানরা তো আরও হরিবল, সিরিয়াসলি বলছি। কিছু কিছু সময় যে কী ডিসিশন নেবে কন্টিনিউয়াসলি মানে ওই ওদের যে সিস্টেম রয়েছে কথা বলে তারপর উনি ফ্ল্যাগ তুলে জানাচ্ছেন যে কর্নার দেবেন না গোল কিক দেবেন। ঠিক আছে, সেটা অন্য পার্ট হয় অনেকের, যে প্রথম যদি ম্যাচ খেলাতে নেবে বা প্রথমের দিকে যদি ম্যাচ খেলাতে নেবে সেই সময় প্রবলেম হয়। কিন্তু রেফারি তিনি যেটা করলেন, তিনি ড্রপ বল দিলেন। তিনি কারোর পক্ষে ডিসিশন দিলেন না, কারোর বিপক্ষেও দিলেন না, সবার এগেনস্টে চলে গেল পুরো ডিসিশনটা। এই ডিসিশন একদমই মেনে নেওয়া যায় না। ইস্টবেঙ্গল এখানে পেনাল্টি পেতে পারতো। এবার সেই পেনাল্টি কনভার্ট হোক না হোক, গোল হোক, ইস্টবেঙ্গল সেই গোল লিড নিয়ে নেওয়ার পর হেরে যাক, হোয়াট এভার, বাট ডিসিশন ইজ ডিসিশন। সেটা কিন্তু কোথাও ইস্টবেঙ্গল আজকে বলবো যে এই জায়গা থেকে ডিনায়ার্ড হয়েছে এবং এই পেনাল্টিটা ইস্টবেঙ্গল পেতে পারতো। এই ধরনের বিভিন্ন ধরনের রেফারিং ব্লান্ডার আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব ম্যাচে। আই এম সরি টু সে, আমি রেফারিং ডিসিশনগুলো বলতে ভুলে গেছিলাম। আমি কিন্তু মেনশন করেছিলাম যে রেফারি নিয়ে কথা বলবো। আমি ভুলে গেছিলাম যে যেখান থেকে পুলকা ভিদাল রেড কার্ড পেলো, সিরিয়াসলি জানি না। এলবো তো মেরেছিল, ঠিক আছে, লিস্টনকে এলবো মেরেছিল, পরিষ্কার দেখা গেছিলো, ইয়েলো কার্ড দিয়েছিল। কিন্তু তারপরে শুধুমাত্র হাততালি মানে মকারির জন্য সেকেন্ড ইয়েলো উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডসে সে রিসিভ করবে, এটা আমাদের মাথাতে একদমই ঢোকেনি। ভেবেছিলাম যে হয়তো ডিরেক্ট রেড কার্ডই দেওয়া হয়েছে। যাই হোক, সেই ইনসিডেন্ট ঘটেছিল। সেই ম্যাচেই দেখেছিলাম যে পাঞ্জাবের ডিফেন্ডারের হাতে বল লেগে বলের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার পরেও কিন্তু মোহনবাগান পেনাল্টি পায়নি। এই ডিসিশন আমরা দেখেছিলাম লুকা মাজকিন, হয়তো সেটা ফাউল ছিল না, কিন্তু টেন্ডেন্সি অফ ফাউল যেটা ছিল আপুইয়ার ওপরে, সেই ফাউলটা কিন্তু ডেঞ্জারাস ফাউল ছিল। এবং যদি ওই ফাউলটা কনভার্ট হতো একদম পরিষ্কার ফাউলে, যে আপুইয়ার পায়ে গিয়ে লুকা ম্যাচকেনের ফাউলটা লাগছে, তাহলে কিন্তু আপুইয়ার পা বা সিনবোন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতো। তো এখানেও দেখলাম যে রেফারি তিনি শুধুমাত্র ইয়েলো কার্ড দেখিয়ে একটা কসন দিয়ে ছেড়ে দিলেন। এটা বিদেশি ফুটবলে হলেও এই টেন্ডেন্সি অফ ফাউলের জন্য কিন্তু রেড কার্ডও অনেক সময় প্লেয়াররা পেয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে এই ধরনের ডিসিশন কিন্তু প্রতিদিন বিভিন্ন ম্যাচে হচ্ছে। রোজ কত কথা বলবো। লাস্ট সিজনে আমি পুরো রেফারিদের বিভিন্ন ডিসিশন নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছিলাম। এই সিজনেও চাইলে বানানো যাবে, কিন্তু আমি রেফারিদের পার্টগুলোকে সবসময় ইগনোর করতে চাই। বিকজ এটা আমাদের কোথাও গা শোয়া হয়ে গেছে যে কিছু টিমস রয়েছে তারা পার্টিকুলার সাফার করবে, কিছু টিমস রয়েছে তারা মাঝে মাঝে সাফার করবে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। আলটিমেট এতে ক্ষতিটা কার হচ্ছে না, ক্ষতিটা ইন্ডিয়ান ফুটবলের হচ্ছে, ক্ষতিটা ফিউচার জেনারেশনের জন্য হচ্ছে। যে খেলাটা দেখতে বসবে আজকে রাত্রিরে, হয়তো সে একটা লালিগা ম্যাচ দেখতে বসবে বা একটা প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে বসবে, সেখানে যে স্ট্যান্ডার্ড অফ রেফারিং সে দেখবে, ভিএআর ছাড়াও অনেকে বলে যে ভিএআর যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ইউরোপিয়ান ফুটবল আর আমাদের ফুটবলের মধ্যে কোনো তফাৎ নেই। আমার মনে হয় যে এর থেকে চাইল্ডিশ কোনো কমেন্ট হতে পারে না। এবং সেটা একজন সিনিয়র রেফারি তিনি একটা ইন্টারভিউতে বলছেন, আমি নাম নেবো না, তিনি ইন্টারভিউতে বলছেন, তোমরা জানো যারা ইন্টারভিউটা দেখেছো, একজন প্রখ্যাত বাঙালি রেফারি। তো এই ধরনের এগুলো চাইল্ডিশ মন্তব্য। ফিউচার জেনারেশন কিন্তু এটাকে একদমই অ্যাকসেপ্ট করবে না। তারা রাত্রে যখন প্রিমিয়ার লিগ দেখতে বসবে তারা দেখবে যে অ্যাকচুয়ালি তো ফুটবলটা একই, আলাদা তো কিছু না। সবাই তো একই ধরনের শিক্ষা নিয়েই বড় হয়। কারো স্কিল, কারো ট্যালেন্ট কাউকে অন্য কোথাও পৌঁছে দেয়, কাউকে পৌঁছে দেয় না, অন্য ব্যাপার সেটা। কিন্তু আলটিমেট সবার তো মানে এই নলেজটা তো একই রকম হবে, সে থিওরিটিক্যাল নলেজটাই তো সেখানে অ্যাপ্লাই করবে। কিন্তু সেখানে একটা অন্য ধরনের ডিসিশন, সেখানে একটা অন্য ধরনের সিস্টেম চলে। আমাদের এখানে ভাই অন্য ধরনের সিস্টেম চলে। আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা প্রায় রেফারিংয়ের পর্যায়ে প্রায় 50-60 বছর পিছিয়ে রয়েছি। এই ধরনের হয়তো বাজে রেফারিং আজ থেকে 40-50 বছর আগে ইউরোপিয়ান ফুটবলে হতো বা সাউথ আমেরিকাতে হতো বা ভালো ভালো যে দেশগুলো বা কন্টিনেন্ট রয়েছে সেখানে হতো। তো এটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই ফিউচার জেনারেশন ইন্ডিয়ান ফুটবলের প্রতি অ্যাট্রাক্টেড কেন হবে? একজন নিউট্রাল ফ্যান হিসেবে সে উঠে আসবে, সেই ফুটবলটাকে ভালোবাসবে। কেউ হয়তো কারো ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তার ফ্যামিলিতে হয়তো কেউই ফুটবলকে দেখে না, সাপোর্ট করে না, হোয়াট এভার, বাট সে হয়তো ইউরোপিয়ান ফুটবল থেকে ফলো করছে, এবার ইন্ডিয়ান ফুটবলকে ফলো করবে। কিন্তু এই জিনিস যদি দেখে যে রেগুলার বেসিস একটা রেফারিংয়ের ভুলভাল ডিসিশন, খেলার যে একটা মোমেন্টাম রয়েছে, একটা খেলার কোয়ালিটি রয়েছে, একটা প্লেয়ারদের দেওয়ার কোয়ালিটি রয়েছে, একটা প্লেয়ারের চোট আঘাত হওয়া, ভালো মন্দ খেলা, সব কিছু রয়েছে, সেই জিনিস থেকে যখন সে বঞ্চিত হবে যে আমি একটা যেটা দেখতে আসছি সেটা পাচ্ছি না, তখন কিন্তু আমরা কোথাও ফিউচার জেনারেশনকে এখানে অ্যাট্রাক্ট করতে পারবো না। মানে অ্যাটলিস্ট আমি তো পার্সোনালি কাউকে বলতে পারবো না যে ভাই খেলা দেখো, ঠিক আছে, খেলা তো হয় আমাদের এখানে, স্লো খেলা, প্লেয়ারদের স্কিল, ট্যালেন্ট, বহু কিছুর অভাব রয়েছে, ওদের সাথে কোনো রকম কম্পেয়ার হয় না।
এটা তো ঠিক আছে, এটা মাথা নিয়ে খেলা দেখতে বসো, কিন্তু আরও একটা জিনিস দেখতে হবে যে আমাদের এখানে রেফারিং কিন্তু পুরো ভুলে ভরা বসুন্ধরা। রোজ তুমি ম্যাচ দেখবে 5টা 6টা করে ভুল ডিসিশন তুমি বার করবে। এরকম না যে কারো এগেনস্টে পার্টিকুলার যায় আর কারো ফেভারে সব কিছু পার্টিকুলার যায়, মিক্স হতে থাকে ব্যাপারটা। কোনো দিনও কারোর ফেভারে যায়, কোনো দিনও কারোর এগেনস্টে যায়, এখানে এই জিনিসটা চলতে থাকে। মানে রোজই কেউ না কেউ অভিযোগ জানায় যে এ আজকে এই রেফারিং ডিসিশনের ফেভার পেয়েছে, ও কালকে এই রেফারিং ডিসিশনের সব কিছু ডিনাই হয়ে গেছে। তো এই জিনিসটা চলতে থাকে। এবার এটা নতুন কিছু না, যতক্ষণ না আমরা একটা ফ্রি ফেয়ার ফুটবল কোথাও আমাদের যারা ফিউচার জেনারেশন রয়েছে বা এই মুহূর্তে যারা দর্শক হয়েছে তাদেরকে তুলে ধরে দিতে পারছি, ততদিন কিন্তু ফুটবলটা গ্রো করবে না। আলটিমেট চিৎকার করে লাফিয়ে লাভ নেই, আমরা সেই একই জায়গাতে রয়ে গেছি, সেম জায়গাতে রয়েছে। আমরা একটা সিঙ্গেল পার্সেন্টেজ অবধি ডেভেলপ করিনি, কোথাও কোনো রকম ডেভেলপমেন্ট কিন্তু নেই। যা কিছু হচ্ছে আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর আগে এই সেম জিনিস হতো, আজকেও ঠিক তাই হয়েছে, শুধুমাত্র ওপর থেকে চকচকে হয়েছে ব্যাপারটা, আর কিচ্ছু না। আগে আমরা দেখতাম যে খুবই নর্মাল কোয়ালিটি ক্যামেরা দিয়ে ফুটবল সম্প্রচার হচ্ছে, আজকে HD 4K এইসব ক্যামেরা দিয়ে সব কিছু হচ্ছে। আগে আমরা ওই ভাঙা বাক্স টিভিতে খেলা দেখতাম, এখন সবার বাড়িতে LED রয়েছে, সেখানে খেলা দেখতে পাচ্ছি। উন্নতি এর থেকে বেশি আর কিছু হয়নি। মাঠে যেটা হচ্ছে, যে জিনিসটা মাঠের মধ্যে চলছে, সেখানে বিরাট কিছু আকাশ পাতাল কিন্তু তফাৎ হয়নি। আগে যে ধরনের বিদেশি প্লেয়াররা আসতো, সেখান থেকে বর্তমানে একটু ভালো মাঝে মাঝে বিদেশি প্লেয়াররা আসছে, এর বাইরে আর কিছু না। তো টোটাল সিস্টেমটা কোথাও গিয়ে কিন্তু আমাদের আটকে গেছে, এবং সেখানে এই রেফারিং ডিসিশন, রেফারিদের ভুল সিদ্ধান্ত নেওয়া, এটা একটা বিরাট বড় পার্ট। আমি হয়তো আজকের এই ম্যাচের সাথে আরও বিভিন্ন বিষয়কে বলে জুড়ে দিলাম, কারণ এইগুলো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান ফুটবলার মানে ফুটবল ফ্যানেদের একটা ফ্রাস্ট্রেশন, যে এখান থেকে আমাদের মুক্তি নেই। সে যে টিমই হোক, যে ম্যাচই হোক, যে সিচুয়েশনই হোক, যে টুর্নামেন্টই হোক, সেটা কোনো টুর্নামেন্টের ফাইনাল হতে পারে, সেমিফাইনাল হতে পারে, আর সাধারণ একটা ম্যাচ হতে পারে। বুঝতেই পারছো যে কোন কোন ইভেন্টসের কোন কোন মোমেন্টসের কথা আমি অন্তত মেনশন করতে চাইলাম। ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই একটা ফ্রাস্ট্রেটিং ডে বা বছরটা ফ্রাস্ট্রেটিং ওয়েতে শেষ হলো। অনেক দিন পর ইস্টবেঙ্গল ড্র করলো, সেই লাস্ট বোধহয় মোহামেডান স্পোর্টিংয়ের সাথে ইস্টবেঙ্গল ড্র করেছিল, মাঝখানে জেতা হারা টুকটাক লেগেছিল, জিতছিল বেশি, হেরেছিল মাঝখানে মোস্ট প্রবলি শুধুমাত্র ওড়িশা ম্যাচটা, আবারও একটা ড্র। তো ঠিক আছে, আমি বলবো যে 13 ম্যাচে 14 পয়েন্ট। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাতে 11টা ম্যাচ রয়েছে, 33 পয়েন্টের খেলা রয়েছে। তো ম্যাক্সিমাম যদি 18-19 পয়েন্ট অবধি ইস্টবেঙ্গল কালেক্ট করতে পারে, তাহলে টপ 6-এ ইস্টবেঙ্গল যেতে পারে, সেরকম একটা সম্ভাবনা কিন্তু এখনও অবধি জারি রয়েছে। কারণ খুব হিউজ কোনো ফারাক কিন্তু যারা টপ 6-এ দৌড়ে রয়েছে তাদের সাথে নেই। আমি টপ 4-এর কথা বলছি না, ডেফিনেটলি তারা অনেকটা গ্যাপেই রয়েছে, অনেকটা ডিস্টেন্সে তারা চলে গেছে, তাদেরকে ধরাটা এতটা ইজি ব্যাপার নয়। তো টোটাল ব্যাপারটা নিয়ে আর ইস্টবেঙ্গলের এই 2024 টোটাল বছরটা নিয়ে তোমাদের কী অপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করে যেও। আর আমাদের এখানে লর্ড রেফারিং নিয়ে, প্রত্যেকটা ম্যাচেরই লর্ড রেফারিং নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই দিতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।